সন্ধ্যা সবে নামলো বলে। অডিটোরিয়ামের মেঝেতে বসে থাকা ভীত সন্ত্রস্ত মেয়েগুলো আর সহ্য করতে পারছে না এই জীবন মরণক্ষণ। তবুও তাদের ঠোঁট চেপে এই পরিস্থিতি সহ্য করতে হচ্ছে, কারণ তারা কেউই তাদের শিক্ষিকা রুনা ফারহানার মতো করুণ পরিণতি চায় না। পুরো বিকেল জুড়ে আব্রাহাম ছাদের চিলেকোঠা ঘরের জানালা দিয়ে বাহিরে আর্মিদের অবস্থান পর্যবেক্ষণ করেছে, কিন্তু অদ্ভুত বিষয় হলো কোনো আর্মির মতিগতি সে ঠিক ঠাওর করতে পারেনি। এদের যেন হোস্টেসদের জীবন নিয়ে কোনো চিন্তা নেই, না আছে আতঙ্কবাদীদের মারার কোনো তাড়া। সবটা পরখ করে অডিটোরিয়ামের দিকে পা বাড়ায় সে। অডিটোরিয়ামে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার চোখ গেল রুমের এক কোণে। মূর্তি তার ভুঁড়ি কুঁচকে গেল। উক্ত কোণের মেঝেটা খালি দেখে সে সঙ্গে সঙ্গে উপস্থিত সকল মেয়ের মুখোপনে চায়। এত মুখের ভিড়ে ভীত দুর্বল মেয়েটার মুখ না দেখে সে আগ্রহী গলায় অডিটোরিয়ামে উপস্থিত একজন আতঙ্কবাদীকে প্রশ্ন করে, এই কোনায় যে সেন্সলেস মেয়েটা ছিল কোথায়? উক্ত আতঙ্কবাদীর মুখের কোণে বিশ্রী হাসি ফুটে ওঠে। সে বেশ রসালো গলায় বলে, মুবিনের খিদা লাগছিল খুব, টসটসে মালটারে দেখা আর লোভ সামলাইতে পারে নাই, খাইতে নিয়ে গেছে। আব্রাহাম রাগে বিস্ময়ে বিমূঢ় হয়। এক প্রহর, কেবল এক প্রহরের জন্য একা রেখে গিয়েছিল, আর সেই সুযোগটাই লুফে নিয়েছে মুবিন। আব্রাহাম লম্বা নিঃশ্বাস ফেলে প্রশ্ন করে, কোথায় নিয়ে গিয়েছে? প্রশ্নটা করলেও আর উত্তরের অপেক্ষায় দাঁড়ায় না আব্রাহাম। রাইফেল হাতে দ্রুত কদমে বেরিয়ে যায়। তাদের মধ্যে কথোপকথন শুনতে পায় অডিটোরিয়ামে উপস্থিত বাকি মেয়েরা। তাদের মধ্যে কিছু মেয়ে এরকম কথা শুনে ভয়ে তটস্থ হয়ে ওঠে। তার মানে লোকগুলো শুধু খুনি নয়, বরং মেয়ে খেকো। কিছু মেয়ে যখন নিজ সম্ভ্রান্তের চিন্তায় ব্যস্ত, তখন বাকি মেয়েরা মনে মনে খুশি হয়। রুহি নামক ওই মেয়ের সাথে এমনটাই হওয়া উচিত। একজন আতঙ্কবাদী সাহায্যকারীর সাথে এরকম ঘটনায় তারা মোটেও চিন্তিত নয়। কলেজ ভবনের ভিতরে সম্পূর্ণ দোতলাটা তন্ন তন্ন করে খুঁজেও রুহি কিংবা মুবিনকে না পেয়ে আব্রাহাম দ্রুত তৃতীয় তলা যায়। তখনই তার কানে ভেসে আসে তৃতীয় তলার করিডোরের শেষ মাথায় অবস্থিত ক্লাসরুম হতে ক্ষীণ মেয়েলি কান্নার সুর। আব্রাহাম দ্রুত পায়ে দৌড়ে সেই ক্লাসরুমের দিকে এগিয়ে যায়, কিন্তু ভিতরে প্রবেশের সুযোগ নেই। দরজাটা ভেতর থেকে লক করা। আব্রাহাম ক্লাসরুমের জানালার থাই গ্লাস দিয়ে ভিতরে তাকাতেই তার পায়ের রক্ত মাথায় উঠে যায়। সে চিৎকার করে মুবিনের নাম ধরে ডাকে। মুবিনের কানে সেই ডাক পৌঁছায় না। আব্রাহাম একটা লম্বা নিঃশ্বাস টেনে দরজার সামনে গিয়ে জোরালো পায়ে লাথি বসায়। একবার, দুবার, তিনবার, পরপর কয়েকটা লাথি দরজায় পড়তে বিশাল কাঠের দরজা ছিটকানে ভেঙে খুলে পড়ে। খুলে যায় দরজা। মুবিন উঠে দাঁড়াবে তার পূর্বে তার ঘাড়ের কাছে শক্তপোক্ত একটা হাতের থাবা পড়ে। একটানে তাকে সোজা করে দাঁড় করিয়েই আব্রাহাম এলোপাথাড়ি ঘুষি মারতে শুরু করে। অকথ্য ভাষায় গালি দিতে দিতে বলে ওঠে, শুয়োরের বাচ্চা, তোর এই জায়গায় ফষ্টি নষ্টি করতে নিয়ে আইছি? মাইয়া মানুষ দেখলে লোভ সামলাতে পারস না? শালা খাঙ্কির পোলা, কই হাত দিছস তুই? তোরা তো বড় কলিজা হয়ে গেছে। কথাটা বলে মুবিনের নাক বরাবর আরো 2-3টা ঘুষি বসায় আব্রাহাম। আচমকা আঘাতে মুবিন প্রথমে নিজেকে সামলাতে না পারলেও এই পর্যায়ে এসে সেও আর চুপ থাকে না, বরং আব্রাহামকে প্রতিরোধ করতে তার পেট বরাবর ঘুষি মারে। দাঁত কিরমিরিয়ে বলে। মুবিনের প্রস্তার কোনো উত্তর দেয় না আব্রাহাম। সে আপাতত নিজের মধ্যে নেই। অতির আগে সবসময় তার শরীর কাঁপে, এখনো তাই হচ্ছে, কিন্তু সেদিকে তোয়াক্কা করে না আব্রাহাম। হুশ জ্ঞান খুইয়ে সে ঘাত প্রতিঘাতের খেলায় মত্ত হয়। দুজনের সাপে নেউলে মারামারি মাঝে ক্লাসরুমের একটা টেবিলের নিচেতে কান্না দমানোর জন্য নাক টানার শব্দ শোনা যায়। মুহূর্তে আব্রাহামের দৃষ্টি স্থির হয় সেই পানে। ভিতর রুহি হাঁটুতে মুখ গুজে গা কাঁপিয়ে ফুফিয়ে কান্না করছে। একদিনে পরপর এতগুলো ঘটনা ওকে ট্রমাটাইজড করে তুলেছে। প্রতারণা, চোখের সামনে খুন হতে দেখা এবং সবশেষে মলেস্টিং এর শিকার হওয়া। আজকের মতো আর কি বাকি আছে তার জীবনে ঘটার? আব্রাহাম এক পলক রুহির অবয়ব দেখে। অতঃপর মুবিনের ডান হাতের মুঠোয় পেঁচানো রুহির ইউনিফর্মের উপরের ক্রস বেল্টটা টেনে নিজের হাতে নিয়ে তা দ্বারা মুবিনের গলা পেঁচিয়ে ধরে। চোখের পলকে মুবিনের নড়াচড়া করার সব পথ বন্ধ করে দিয়ে নিজের পাশে চেয়ারের দিকে তাকায় সে। চেয়ারটার উপর একটা পিস্তল, একটা চাপাতি ও মুবিনের গায়ের শার্টটা রাখা। আব্রাহাম অতি শান্ত ভঙ্গিতে এক হাতে চাপাতিটা তুলে নেয়। তা দেখে মুবিন চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকার দীর্ঘস্থায়ী হয় না। তার পূর্বে আব্রাহাম নিজের হাতের চাপাতি মুবিনের গলায় চালায়। অদ্ভুত গড়গড় শব্দে রুহি কান্না চাপিয়ে সামান্য মাথা তুলে তাকাতেই তার সম্পূর্ণ শরীর গুলিয়ে ওঠে। আরও একটা খুনের সাক্ষী হয় সে। এইবারে খুনটা আরো বেশি ভয়াবহ। আব্রাহামকে দেখতে উদ্ভ্রান্তের ন্যায় লাগছে। তার মুখভাব দেখে রুহির তাকে চিনতে কষ্ট হচ্ছে। যেই মুখের সরল হাসি দেখে রুহির কিশোরী মনে প্রেমের তুফান উঠত, আজ সেই মুখ দেখে রুহির ভয় হচ্ছে। আব্রাহামের হাত সম্পূর্ণ রক্তে মাখামাখি হয়ে আছে। রুহির মস্তিষ্কে শুকনো চিনচিনে ব্যথা হচ্ছে। সে ফের মাথা হাঁটুতে গুজে আর একটু ভিতরের দিকে চেপে বসে।
মুবিনকে সম্পূর্ণ শেষ করে শান্ত হয় আব্রাহাম। তাজা রক্তে সম্পূর্ণ ফ্লোর ভেসে যাচ্ছে। আব্রাহাম অতি শান্ত ভঙ্গিতে হাতের চাপাতিটা রেখে চেয়ারের উপর থাকা মুবিনের শার্টে নিজের হাতের রক্ত যতটুকু সম্ভব মুছে নেয়। দুদণ্ড অপেক্ষা করে বুক ফুলিয়ে নিঃশ্বাস নিয়ে এগিয়ে যায় দূরে টেবিলের নিচে বসে থাকা ভীততন্ত্র রুহির কাছে। কোনো ভনিতা না করে রুহির ডান হাতের কবজি ধরে একটানে তাকে টেনে টেবিলের নিচ থেকে বের করে আনে। রুহি চোখ খিচে বন্ধ করে রেখে অস্ফুটে উচ্চারণ করে, লাশ, আমি তাকাবো না। আব্রাহাম তাকিয়ে দেখছে রুহিকে। মেয়েটা নিজের মাঝে নেই আপাতত। আব্রাহাম অতি নীরবে নিজের গায়ের কালো টি শার্টের উপর পরিহিত কালো জ্যাকেটটা খুলে রুহির কাঁধে চাপিয়ে দিয়ে তার হাত চেপে ধরে শান্ত গলায় বলে, চলো। তাজা রক্তের গন্ধ হতে দূরে আসতে আব্রাহাম বলে ওঠে, চোখ খুলো। রুহি জোরে জোরে মাথা ঝাঁকিয়ে না বলে। সে চোখ মেলে তাকাবে না, কোনো মতেই তাকাবে না। আব্রাহাম এবার ধমকে ওঠে। চোখ খুলতে বলেছি রুহি। আব্রাহামের ধমকে রুহি আবার কেঁদে ফেলে বলল, সব দুঃস্বপ্ন নয় কেন? আমার দিকে তাকাও রুহি, তাকিয়ে দেখো, এখানে আমি ছাড়া আর কেউ নেই। রুহি এবার চোখ মেলে তাকায়। অশ্রু জর্জরিত চোখ মেলে দেখে চারিদিকটা। আসলে এই ক্লাসরুমে এখন সে আর আব্রাহাম ব্যতীত কেউ নেই। এই বিষাক্ত পরিবেশ আর সহ্য হচ্ছে না রুহির। এই ট্রমার ভার বয়ে বেড়ানো সম্ভব নয় তার পক্ষে। সে হাঁটু ভেঙে আব্রাহামের সামনে বসে আকুতি করে, মেরে ফেলবে আমাকে, মেরে ফেলো প্লিজ, আমি আর সহ্য করতে পারছি না। রুহির আকুতি আব্রাহামের মন ছুঁতে পেরেছে কিনা তা বুঝে গেল না। আব্রাহাম কিছু বলতে নিবে তার পূর্বে আচমকা সম্পূর্ণ ভবন অন্ধকারে তলিয়ে গেল। দোতলা থেকে ভেসে এলো এক ঝাঁক মেয়ের চেঁচামেচির আওয়াজ। আচমকা ঘটনা ঠাওর করতে আব্রাহামের মিনিট খানেক সময় লাগে, কিন্তু বুঝতে পেরেই সে সাথে সাথে নিজের পকেট থেকে রিভলভার বের করে ডান হাতে শক্ত করে ধরে, অপর হাতে রুহির হাত আঁকড়ে ধরে তাড়া দিয়ে বলে, উঠো তাড়াতাড়ি। রুহি কিছু বলল কিনা সেদিকে আর খেয়াল নেই আব্রাহামের। সে শক্ত হাতে রুহিকে টেনে অন্ধকারের মধ্যে বেরিয়ে এসে দ্রুত পায়। তিনতলা হতে দোতলায় নামার পথে বার কয়েক রুহি পড়ে যেতে নিলেও আব্রাহামের শক্ত বাঁধনের জোরে আর পড়েনি। দোতলায় নামতেই মেয়েগুলো চেঁচামেচি আরো স্পষ্ট শোনা গেল। সেই সঙ্গে শোনা গেল এলোমেলো গুলি বর্ষণের শব্দ। আব্রাহাম করিডোরের মাথায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলে ওঠে, একটাও যেন না বাঁচে। কতটুকু শেষ করে সে দ্রুত রুহির হাত ধরে নেমে আসে গ্রাউন্ড ফ্লোরে। ফ্রন্ট গেটের দিকে না গিয়ে পেছনের ব্যাক গেটের দিকে পা বাড়াতে নিলেই আব্রাহাম অনুধাবন করে সেই দরজা দিয়ে কেউ প্রবেশের চেষ্টা করছে। নিশ্চয়ই বাংলার সৈনিকেরা। আব্রাহাম রুহির হাত ধরে দ্রুত অন্যদিকে পা বাড়ায়। অ্যাকাউন্টস রুমের ভেতর প্রবেশ করতে সে কোনো কথা না বলে রুহির হাত ছেড়ে দেয়। দ্রুত পকেট থেকে একটা টর্চ লাইট বের করে সেটার আলো দিয়ে দরজার সামনে সেট করা বোমের চাবি ফেরত জায়গা মতো রাখে। অতি সাবধানে কাজটুকু শেষ করে সে উঠে রুহির হাত ধরে দরজা খুলে তাকে বাহিরে ঠেলে দিয়ে বলে ওঠে, পিছনে ফিরে তাকাবে না, যাও। রুহি নিচের গায়ে জড়ানো জ্যাকেটটা শক্ত করে চেপে ধরে বাখারা হয়ে আব্রাহামের পানে তাকিয়ে আছে। ভবনের এই পূর্ব পাশটায় সাধারণত কখনো কারো আনাগোনা দেখা যায় না, আজও ঠিক তাই। তবে যে কোনো মুহূর্তে সামরিক বাহিনীর সদস্যরা এদিকটায় পৌঁছে যাবে। রুহিকে মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে আব্রাহাম ধমকে বলে, যাচ্ছ না কেন? রুহি কোনো জবাব দেয় না। সে একইভাবে দাঁড়িয়ে রয়। কোনো উপায়ান্তর না পেয়ে আব্রাহাম সিদ্ধান্ত নেয় সে নিজে এই মেয়ের মুখের উপর দরজা বন্ধ করে দিবে। ভাবনা অনুযায়ী কাজ করতে গিয়েও আব্রাহামের হাত থেমে যায়। সরাসরি চোখ তুলে রুহির দিকে তাকিয়ে শীতল গলায় বলে, আমি তোমাকে ভালোবাসিনি, কখনোই না। তোমার জীবন ভিক্ষা দেওয়ার পেছনে একটাই কারণ, আমি ঋণী থাকতে চাই না তোমার কাছে। কঠিন কথাগুলো উচ্চারণ করে এক মুহূর্ত অপেক্ষা করে না আব্রাহাম। তড়িৎ গতিতে রুহির মুখের উপর দরজা লাগিয়ে দেয়। দরজার বাহিরে উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে থাকা রুহি দিন দুনিয়া ভুলে বসলো। তার কানের কাছে কেবল বাজতে থাকলো আব্রাহামের বলা কথাগুলো। এতটা সহজ? প্রতারণার ভালোবাসার দ্বন্দ্বে রুহি চিৎকার করে ওঠে, তুমি মিথ্যা বলছো তাই না? কখনো ভালোবাসোনি, এক মুহূর্তের জন্যও না। দরজার অপর প্রান্তে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকা আব্রাহামের তরফ থেকে কোনো প্রত্যুত্তর আসে না। সে নীরব রয়। রুহি ফের চিৎকার করে, তোমার পরিণতি কি হবে? রুহির এই প্রশ্নের পিঠে এবার আব্রাহাম সোজা হয়ে দাঁড়ায়। এই মেয়ে এরকম পরিস্থিতিতেও তার পরিণতির কথা ভাবছে। আব্রাহাম মনে মনে শুধায়, বোকা রুহি, দুনিয়া তোমাকে লানত দিবে, এই দেশ তোমাকে ধিক্কার জানাবে। আমার নাম মুখে আনলে তুমি কলঙ্কিত হবে, অথচ তুমি সেদে কলঙ্ক কুড়াচ্ছ। দরজার সামনে থাকা বোমগুলোকে ডিফিউজ করে স্পেশাল ফোর্সের সদস্যরা ভিতরে প্রবেশ করতে মেজর দুর্জয় চোখ এবং হাতের ইশারায় অর্ডার দেয় তার টিমের 7 জনকে দোতলায় যেতে এবং ব্যাক আপ টিমের সদস্যদের আদেশ দেয় ভবনের বাকি ফ্লোরগুলোয় অভিযান চালিয়ে কোনো আতঙ্কবাদী পেলে যেন তাদের জীবিত আটক করা হয়। মেজরের আদেশ পেতে লেফটেন্যান্টরা অর্ডার অনুযায়ী উপরের দিকে চলে যায়।
দুর্জয় নিজের হাতের রাইফেলটা সুকৌশলে ধরে ধীর পায়ে এগিয়ে যায় গ্রাউন্ড ফ্লোরের করিডোরের দিকে। তার মাথায় পরিহিত সামরিক বাহিনীর ক্যাপের উপর সেট করা টর্চের আলোয় অন্ধকার কিছুটা ঘুচেছে বইকি। সেই আলোয় এক পা দুপা করে সতর্ক দৃষ্টি মেলে এগিয়ে যাচ্ছে দুর্জয়। হেডকোয়ার্টারের মিটিং রুমে উপস্থিত লেফটেন্যান্ট কর্নেল জুলফিকার মুস্তফা হ্যান্ডসেট ট্রান্সিভারের মাধ্যমে নিজের সৈন্যদের সঙ্গে কানেক্টেড থেকে সকল আপডেট নিতে ব্যস্ত। ঠিক সেই মুহূর্তে কম্পিউটারের সামনে বসে থাকা একজন সৈনিক মৃদু চেঁচিয়ে ডাকে, স্যার স্যার, একটা ওয়েবসাইট থেকে একজন আতঙ্কবাদীর ফেস রিভিলস করা হয়েছে। কথাটুকু শুনতে জুলফিকার দ্রুত পায়ে সেই কম্পিউটার টেবিলের দিকে এগিয়ে যায়। স্ক্রিনের দিকে তাকাতে এসে দেখে জঙ্গি সংগঠনের একটা অফিসিয়াল ওয়েবসাইট হতে একজন আতঙ্কবাদীর মাস্কবিহীন ছবি দেওয়া হয়েছে। জুলফিকার দুদণ্ড বড় বড় চোখ মেলে সেই ছবির পানে তাকিয়ে রয়। তার বিশ্বাস হচ্ছে না স্ক্রিনের এই দৃশ্য। সে দ্রুত ট্রান্সিভারে দুর্জয়ের সঙ্গে কানেক্টেড হয়ে শুধায়, মেজর দুর্জয়, ক্যান ইউ হিয়ার মি?